স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াকআউট। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ। যুদ্ধবন্ধে ভবিষ্যতে হামলা না চালানো সহ ৩ শর্ত ইরানের, জানালেন দেশটির প্রেসিডেন্ট। এবারে বিস্তারিত। ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ বর্জন করেছে জাতীয় সংসদের বিরোধী দল। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে ওয়াকআউট করে তারা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন নতুন সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতে দেশ আরও এগিয়ে যাবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। অধিবেশন শুরুর প্রথম দিন বিকেল ৩টা ৩৫ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের রেওয়াজ অনুযায়ী ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানান। মহামান্য রাষ্ট্রপতি। জাতীয় সঙ্গীতের পর বিরোধী দলের হইচইয়ের মধ্যেই ভাষণ শুরু করেন রাষ্ট্রপতি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। এ সময় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনটিকে ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সাফল্য কামনা করেন নতুন সরকারের। দেশের অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 2025 সালের জানুয়ারি মাসে 9.94% থেকে হ্রাস পেয়ে 2026 সালের জানুয়ারি মাসে 8.58% দাঁড়িয়েছে। আশা করা যায় পরবর্তী মাসগুলোতে মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব ও দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরেন রাষ্ট্রপতি। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য দিয়ে দেশের কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি। বর্তমান সরকার অর্থনীতির গণতন্ত্রায়ন অলিগার্কিক কাঠামো ভেঙে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে। ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তরই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান সৃষ্টি ও সম্পদ তৈরিতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি হবে চালিকা শক্তি। বর্তমান সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওয়াকআউট করার পর বিরোধী দলের নেতারা বলেন রাষ্ট্রপতি জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন। ফ্যাসিবাদ ও গণতন্ত্র একসঙ্গে চলবে না। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং জুলাই যোদ্ধাদের অনেকে। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। বেলা 11টায় অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার না থাকায় সংসদ সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ সাংসদ খোন্দকার মোশাররফ হোসেনকে। তার পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের নতুন স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পান কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার বেলা 11টায়। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন জাতীয় সংসদকে সব যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান তিনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ
রক্ষা করার রাজনীতি। সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এতে সমর্থন দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রস্তাবে সমর্থন দেন বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ রাকিবুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কণ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। এরপর ডেপুটি স্পিকার হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবকে সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। কণ্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল। মিনিটের জন্য বিরতি ঘোষণা করলাম। এরপর 30 মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। খুলনা মংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে 2 শিশুসহ 12 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 15 জন। বিকেল 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাসের সঙ্গে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত হন। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, দ্রুত গতিতে চলাচলের সময় দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। সময়ের পালাবদলে সবকিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বদলে যাচ্ছে জীবনযাপন, বদলাচ্ছে চিরচেনা ঈদের কেনাকাটার ধরনও। নাগরিক জীবনের ব্যস্ততা এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধা সহজলভ্য হয়ে ওঠায় অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করছেন। ব্যস্ত নগরী রাজধানী ঢাকা। ইটপাথরে ঘেরা এই শহরে সবাই ব্যস্ত, যেন দম ফেলারও সময় নেই। আর এই ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। তবে যারা কর্মজীবী নানা ব্যস্ততায় সময় বের করতে পারছেন না, তারা বেছে নিয়েছেন অনলাইন শপিং। ঈদ নিয়ে সাংবাদিকদের আরও বেশি কাজের পরিধিটা বেড়ে যায়, তো যে কারণে একেবারেই শপিং করার সময় হয়ে ওঠে না। আর কিন্তু
শিশুদের জন্য, সন্তান পরিবার পরিজনদের জন্য ঈদ শপিংটা করতেই হবে, ঈদ কেনাকাটা করতেই হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা বেছে নিই অনলাইনটাকেই। অনলাইনে আমরা ঈদ শপিং করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। মিরপুরের বাসিন্দা শাম্মী আক্তার রুম্মানও অনলাইন শপিংয়ের পক্ষে। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে মার্কেটে যেতে রাজি নন তিনি। অনলাইনে যে জিনিসটা হয় যে এই গ্যাদারিং বা এই যানজটটা হ্যাজেল এটা নিতে হয় না, তখন হচ্ছে খুব সহজে আমরা ওইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে এটা নিয়ে নিতে পারছি। নতুন সরকারের প্রথম ঈদে অনলাইন উদ্যোক্তারা ভালো বেচা বিক্রির প্রত্যাশা করছেন। ঈদের আগ মুহূর্তে কেনাকাটা আরো বাড়বে বলেও জানান তারা। কে কেন্দ্র করে আমাদের দেখা যায় তুলনামূলকভাবে অনেক বেশি অর্ডার হচ্ছে এখন তো আসলে অনলাইনে প্রচুর সাড়া। অনলাইনে কেনাকাটার সময় ও পরিশ্রম বাঁচলেও রয়েছে নানা ঝুঁকিও। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে অর্থ হারানোর পাশাপাশি আছে নকল পণ্য হাতে পাওয়ার শঙ্কা। তাই এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনলাইন উদ্যোক্তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। এর আগে গত 29 জানুয়ারি চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। যারা মামলা করতে এসেছেন তাদের এখানে মামলাটি করার অধিকার বা লোকাল স্ট্যান্ডাই নেই। সো আজকে এই অর্ডারের পরে বাংলাদেশ সরকার দুবাই সরকারের সাথে যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী যদি এখন এই চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটিকে ম্যানেজমেন্ট এবং অপারেট করার জন্য বাইরে অন্য দেশের কাউকে দেওয়া হয়, তাহলে সেটা বৈধ। সাভারে মহাসড়কের সার্ভিস লেন দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দুপুর থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সাভারে অবৈধভাবে স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিলেন অসাধু ব্যবসায়ীরা। এতে সার্ভিস লেনে সবসময় যানজট লেগেই থাকত। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে উপজেলা প্রশাসন সার্ভিস লেনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে। অভিযানে অন্তত অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সার্ভিস লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে। আন্তর্জাতিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের 13তম দিনে এসে সংঘাত বন্ধে 3টি শর্ত দিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ ঘোষণা দেন। শর্তগুলো হলো, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে ইরানে আর কোনো আগ্রাসন না হয় তার আন্তর্জাতিক নিশ্চয়তা। এসব শর্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ওমানের সালালাহ বন্দরে জ্বালানি ডিপোর একটি ট্যাঙ্কে এবং বাহরাইনের উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌযানের মাধ্যমে হামলা হয়েছে। এতে একজন নাবিক নিহত হওয়ার তথ্য জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আলোচিত হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র 172 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে বলেও জানান তিনি। খেলার খবর শুরুর আগেই পিছিয়ে গেল নারী বিপিএল টুর্নামেন্ট। বিসিবির পূর্বের সূচি অনুযায়ী আগামী মাসে মাঠে গড়ানোর কথা ছিল টুর্নামেন্ট, তবে তা না হয়ে আগামী জুলাই অনুষ্ঠিত হবে প্রথম আসর। বুধবার এক বিবৃতিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা জানায় বিসিবি। বলা হয়, আগামী 4 থেকে 14 এপ্রিল নারী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী 10 থেকে 21 জুলাই। কারণ হিসেবে বোর্ড জানায়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর জুলাই মাসে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভেন্যুর সংখ্যা 2টির পরিবর্তে আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বোর্ড। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে এবার যোগ হচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে বগুড়ায়। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াকআউট।
যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ। যুদ্ধবন্ধে ভবিষ্যতে হামলা না চালানো সহ 3 শর্ত ইরানের, জানালেন দেশটির প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।